ধন্যবাদ সকলকে। পৃথিবীর যেখানে বাঙালি আছেন সেই বাঙালিদেরকে আমার বক্তব্য এটা না, আমি কিছু তথ্য বাঙালিদের উদ্দেশ্যে দিয়ে থাকি। সেখানে বাঙালিরা তাদের অভিপ্রায় বা তারা যদি আমার সাথে দ্বিমত পোষণ করে তাহলে তারা সেই বিষয়ে তাদের যে বক্তব্যটা সেটা যদি দেয় তাহলে আমি সেটা সংশোধন করার অভিপ্রায় বা ইচ্ছা আমার আছে। আমি সত্যকে ধারণ করতে কুণ্ঠিত বোধ হয় না, সেটা আমার বিপক্ষে গেল। আজকে বাংলাদেশের যে সরকারটা আছে সেই সরকারের জেনেটিক্যালি কিছু কথা আমার খুব বলতে ইচ্ছা করে, যে এই কারণে যে আমাদের কাছে এই পরিবারের তথ্য সমৃদ্ধ নাই। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাক্ষাৎকার এসেছে, সেইগুলোর পরিপ্রেক্ষিতে আমি আমার যেটা আমি পেয়েছি সেই বিষয়ে বলবো। যদি কেউ সংশোধনী বা কেউ কোনো তথ্য থাকে আপনি এখানে জানাবেন, আমি আবার ওইটাকে স্টাডি করে দিয়ে দেবো। আমি আজকে জেনারেল জিয়া, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কর্ণধার এবং প্রেসিডেন্ট ছিলেন, যিনি 30শে মে 1981 সালে চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের দ্বারা সেনাবাহিনীর মুক্তিযুদ্ধের পক্ষের সৈনিকদের দ্বারা হত্যা হয়েছিল। রাষ্ট্রের অভ্যন্তরে একটি সেনাবাহিনীর একটি ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত, যেটা আমরা দেখেছি, তাকে সেই সেনার সমর নায়করা তাকে হত্যা করেছিল এবং তিনি নিজেও মুক্তিযোদ্ধা ছিলেন। ওনার নামের আগে শহীদ কথাটি লাগানো হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যে কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলা হবে যে উনি রাষ্ট্রের পক্ষে ভূমিকা, ধর্মের পক্ষে। শহীদ কথাটা বেসিক্যালি এসেছে ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে। আমরা যেটা বুঝি ধর্মের জন্য যারা জীবন দেবে তারাই মূলত শহীদ, এটা কোরআন দ্বারা স্বীকৃত একটি বিষয় বা অন্যান্য ঐশ্বরিক কিতাব দ্বারা। সেই অর্থে আমরা আজকে সেই শহীদ কথাটি আমরা সকল অর্থেই সহজীকরণ সরলীকরণ করে ব্যবহার করে থাকি। তা সেই অর্থে হিন্দু শহীদ, ওই খ্রিস্টানও শহীদ, অমুকও শহীদ, কিন্তু এটা ক্রুসেড বা ধর্মযুদ্ধটা কোথায় সেটা আমি জানি না। তবে বাংলাদেশের উনি রাষ্ট্রের জন্য যদি হত্যা হয়ে থাকেন তাহলে যারা হত্যা করলো তাদেরকে কীভাবে চিহ্নিত করবে, রাষ্ট্র কিন্তু সেইভাবে কোনো সংজ্ঞায়িত করে নাই। যার পরেও যেহেতু প্রচলিত বিষয়টা শহীদ রাষ্ট্রপতি, আমিও সেই জায়গাটা বলবো। তবে ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে এবং রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র তাকে সেইভাবে আগে সংজ্ঞায়িত করার বিষয় ছিল। যারা হত্যা করেছে তাদের বিষয়ে রাষ্ট্র আইন দ্বারা একটা সুনির্দিষ্ট পলিসি থাকা ছিল। যাই হোক, এই জিয়াউর রহমানের হলো 5 ভাই, উনি দ্বিতীয় নম্বর ভাই। ওনার বাবার নাম মনসুর রহমান, জনাব মরহুম মনসুর রহমান। উনি একজন ফার্মাসিস্ট ছিলেন সম্ভবত। মাতা জাহানারা বেগম রানী, উনি কলকাতাতেই ওনার জন্ম, নারীর টান কলকাতায়, ওনার নারী পোতাও কলকাতা। যাই হোক, এই মনসুর রহমানের সাথে তার বৈবাহিক সূত্রে আবদ্ধ হন, সেখানে 5টি সন্তানের জন্ম হয়। বড় সন্তানের নাম রেজাউর রহমান, উনি নৌবাহিনীর একজন সামরিক কর্মকর্তা ছিলেন। দ্বিতীয় সন্তান জিয়াউর রহমান সাহেব, উনি পিএমের মাধ্যমে একজন ক্যাডেট ছিলেন এবং পরবর্তীতে সেই পিএমএ পাকিস্তান মিলিটারি একাডেমির একজন দক্ষ প্রশিক্ষক ছিলেন, যতটুকু আমরা তার সম্পর্কে জানি। এবং অপর 3 ভাইয়ের মধ্যে খলিলুর রহমান, মিজানুর রহমান এবং আহমেদ কোমল। আহমেদ কোমল কেন সবার নামে রহমান, এটা ওনার দাদা রেখেছিলেন। আমি এই কারণেই একটা সাক্ষাৎকারে, একজনের সাক্ষাৎকারে আমরা পেয়েছি। এই যে 5 ভাই, 5 ভাইয়ের ভিতর আহমেদ কামাল, যিনি ছোট ভাই, উনাকে স্বাধীনতা উত্তর বঙ্গবন্ধু এটা বলা আছে যে ওনাকে পর্যটন কর্পোরেশনে ওনাকে পদায়ন করেছিলেন। আর 3 ভাইয়ের মধ্যে ওনার যিনি জেনারেল পাকিস্তানের নৌবাহিনীর ছিলেন,
উনি ৭১-এ বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছেন, এই ধরনের কিন্তু কোনো তথ্য নাই। মূলত রেগুলারভাবে উনি রিটায়ারমেন্টে গিয়েছেন। ওনার চাকরিটা, তার মানে উনি পাকিস্তানি নৌবাহিনীরই একজন লোক ছিলেন এবং পাকিস্তানের পক্ষেই ছিলেন এবং যুদ্ধে হয়ে সেই পক্ষেই ওনার অবস্থান ছিল। কারণ আর যে দুই ভাই ওনার, সেই দুই ভাই কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, এই ধরনের কোনো রেকর্ড নাই। মূলত তাদের পাসপোর্টটাও পাকিস্তানি বলা হয় এবং এখান থেকে তারা আমেরিকাতে দুই ভাই এবং লন্ডনে তারা পারিবারিকভাবে সেটেল। এই যে বিষয়গুলো আমরা জানলাম এবং আমাদের প্রয়াত রাষ্ট্রপতি যিনি জেনারেল জিয়াউর রহমান, ওনার বিবাহ পাকিস্তানে হয়েছে, কারণ আমাদের যে প্রয়াত প্রধানমন্ত্রী যিনি সদ্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, ওনাদের যে বিবাহটা হয়েছিল ওখানে ওনারাও যেহেতু যখন ভারত ভাঙে পাকিস্তানে ডাইভার্ট হয়ে গিয়েছিলেন, সেখানে ওনার বাবা মানে একজন কেমিস্ট ছিলেন সম্ভবত, সেখানেই ওনার জিয়া পরিবারের সাথে পরিচয় হয় এবং সেখানে নিয়মতান্ত্রিক উপায়ে একটা বিবাহ সম্পন্ন হয় এবং আমাদের যিনি আজকের প্রধানমন্ত্রী, রাষ্ট্রের কর্ণধার, তারও জন্ম কিন্তু পাকিস্তানের মাটিতে এবং ওনার যে নারী টান বা নারী পোতা আছে জন্মসূত্রে, সেটাও পাকিস্তানের মাটিতে পোতা আছে। এটা মোটামুটি এই পরিবারের একটা সিনারিও। এখন আমরা এই কথাগুলো অনেকেই আমরা শুনেছি, আমি নিজেও শুনেছি যে বঙ্গবন্ধু পরিবারে ওনার বাবার নাম, ওনার মার নাম, ওনার ১৪ গোষ্ঠী মুখস্থ, যেমন গাজীপুরের সভাপতি মহানগর, উনি কিন্তু একটানা ওনার ৯০০ বছরের পারিবারিক ইতিহাস বলতে পারে। কিন্তু জিয়াউর রহমানের, অনেকে বলতো জিয়াউর রহমানের বাপের খবর কোথায়। আমরা যখন কোনো ভালো কাজ করি তখন আমাদের পিতৃপুরুষের খোঁজে যাই, তাদেরকে জীবিত থাকলে সালাম শ্রদ্ধা করি, মারা গেলে কবর জিয়ারত করি। তা একজন আমাকে প্রশ্ন করেছিল, বিল্লা ভাই আপনি কি কখনো দেখেছেন জিয়াউর রহমান বা ম্যাডাম কখনো তার শ্বশুর শাশুড়ির কবর জিয়ারত করেছেন? বা আমাদের জিয়াউর রহমানের মানে ইহদাম ত্যাগ করার পরে তার সন্তান যে প্রধানমন্ত্রী হলেন, কখনো কি শুনেছেন এই কথাটা? বা নেতাকর্মীরা কখনো বলে কিনা? আমরা বায়ানে কখনো এইভাবে শুনিনি, তবে মিডিয়াতে শুনেছি। তখন আমি বিষয়টা একটু ঘাটাঘাটি করার চেষ্টা করে দেখলাম যে হ্যাঁ, কিছুটা এই ধরনের ব্যবস্থা আছে। তা আজকে পাকিস্তানের সাথে কেন বাংলাদেশের সম্পর্কটা উন্নয়ন হচ্ছে এবং এই সরকার থাকা অবস্থায় যিনি মানে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের যে দলটা দাবি করে এবং এক শ্রেণীর মানুষরা এটা বিশ্বাস করে এবং সেই ধরনের আস্থার জায়গা থেকে সেই জায়গাটা দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে কলঙ্কিত অপমানিত করা হয় এবং আজও মুক্তিযুদ্ধ ভুল ছিল বলে একটা বয়ান এক শ্রেণী মানুষরা দেয়, হাজারো প্রশ্ন আছে বলে সরাসরি জামাতের নেতারা বলে থাকে, সেখানে বর্তমান সরকার এই বিষয়টাকে কেন আইনগতভাবে সেটাকে নিষিদ্ধ করতে পারে না? কারণ বারবার কেন আমরা ফিরে যাই সেই পাকিস্তানের কাছে এবং আমাদের আত্মত্যাগ, ৩০ লক্ষ মানুষের যে বলিদান, ৪,৮০,০০০ মা বোনের ধর্ষিত বাংলাদেশ, সেই বাংলাদেশের যুদ্ধটাকে, স্বাধীনতার সংগ্রামটাকে, আত্মত্যাগকে বারবার ভারত পাকিস্তান যুদ্ধ বলা হয়। বলার মানেই হচ্ছে যে আমাদের অস্তিত্বটাকে অস্বীকার করা। তাহলে এই যে দীর্ঘ ৯ মাস ধরে আমাদের বাঙালি মুসলিমদের যারা ধর্ষণ করলো, তারা তো কেউ হিন্দু ছিল না। মুসলিম সেনাবাহিনীর লোকরাই আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে। আমাদের ৩০ লক্ষ লোককে যারা হত্যা করেছে তারা তো হিন্দু ছিল না, খ্রিস্টান ছিল না। তাহলে তারা কেন আমাদেরকে হত্যা করলো? এ বিষয়ে কি আমাদের কোনো বিবেক? এই যে ৩০ লক্ষ লোক মারা গেছে, এটা না আমাদের মধ্যে বিতর্ক আছে। এই ৩০ লক্ষ লোক তো কেন মানবতা বিরোধী অপরাধ? কারণ আছে, যুদ্ধের বাইরে সিভিলিয়ানদেরকে হত্যা করা হয়েছে। সেটা মায়ের গর্ভে আবর্ষণ হয়ে যদি যায়, আন্তর্জাতিক আইন অনুসারে সেও যুদ্ধে শহীদ হয়েছে, সেও যুদ্ধের কারণে হত্যা হয়েছে। একজন গর্ভবতী মা যদি সঠিকভাবে চিকিৎসা না পায়, খাদ্য না পায় এবং ডেলিভারি করার সময়ে যে সুযোগ সুবিধাটা না পায়, অপুষ্টিজনিত যুদ্ধের কারণে মারা যায়, তাকেও কিন্তু যুদ্ধকালীন হত্যা হিসেবে ট্রিট করা হয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে
এই যে নাইজেরিয়ার ইতিহাস, পূর্ব নাইজেরিয়ার 30 লক্ষ লোক এক বছরে অন্ন, বস্ত্র এবং চিকিৎসা পণ্যের অভাবে তারাও কিন্তু যুদ্ধের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, দিয়ে ফেল করেছিল। এক বছর পরে তারা কিন্তু কি করেছিল? আত্মসমর্পণ করেছিল, কারণ বিশ্ব তাদেরকে স্বীকৃতি দেয়নি। কারণ ওই যে মন্ট্রিল ঘোষণা অনুসারে তাদের 4টা জিনিস ছিল না। 1933 সালে মন্ট্রিল যে চার্টারটা, আর 1945 সালে জাতিসংঘের 2য় অনুচ্ছেদের যে 1, 2, 3 ধারা অনুসারে একটি স্বাধীন সরকার থাকতে হবে, স্বাধীন জনগোষ্ঠী থাকতে হবে, নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে তার স্বীকৃতি এবং উত্তম যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে। এই 4টা জিনিস না থাকলে একটি রাষ্ট্র স্বাধীন হতে পারে না। যেটা ওই যে অনেকে বলে 7ই মার্চে বঙ্গবন্ধু কেন স্বাধীনতার ঘোষণা দিলেন না, উনি কেন আত্মসমর্পণের মতো বক্তব্য দিলেন, আবার বললেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম শেষে এসে এর আগে বললেন সামরিক বাহিনী ব্যারাকে ফিরে যেতে হবে, এ করতে হবে। তা এই যে কূটনীতিক আইনগত কিছু বিষয় আছে, যদি বঙ্গবন্ধু 7ই মার্চে একটি ঘোষণা দিল, পৃথিবীর কোনো পরাশক্তি একটি রাষ্ট্র মধ্যে দুটো ভাগকে মেনে নিত না। যেমন আমরা দেখেছি নাইজেরিয়ার, পূর্ব নাইজেরিয়া স্বাধীনতা ঘোষণা করলে রাশিয়ার মতো, সোভিয়েত ইউনিয়ন সেদিন ইউনাইটেড যুক্তরাজ্য, যেটা লন্ডন আমরা বলে থাকি অপার নাম, তার সাথে একত্রিত 2 মেরু পলিটিশিয়ান, 2 ভিন্ন ধারার আদর্শের পরাশক্তি দুটো কিন্তু পূর্ব নাইজেরিয়ার বিপক্ষে অবস্থান নিয়েছিল। কারণ তারা মনে করেছিল সোভিয়েত ইউনিয়নের অসংখ্য অঙ্গরাজ্য আছে, 14টা না কয়টা, এবং যুক্তরাজ্যেরও আছে। তারা যদি এইভাবে মানে মন্ট্রিল চার্টার অথবা জাতিসংঘের ঘোষণার বাইরে স্বাধীনতা ঘোষণা করে, স্বাধীনতা যদি আমরা নাইজেরিয়াকে সমর্থন করি, তারাও স্বাধীন হয়ে যাবে। তার মানে বিশ্বে ঐক্যের যে প্ল্যাটফর্মটা আর থাকবে না। ফলে দেখেন প্যালেস্টাইনটা স্বাধীন হতে পারে না। আজকে কসোভা পূর্ণাঙ্গ সারা পৃথিবীর জাতিসংঘের যে 256টা রাষ্ট্র বলে, তারা কিন্তু সকলেই স্বাধীন, মানে তাকে স্বীকৃতি দিবে। যাক, আমার আলোচ্য বিষয় ওইটা না। তা আমার এই যে নারীর টানের বিষয়টা নিয়ে কথা বলছিলাম, তা এখানে অনেকেই বলে যে এই কারণে হয়তো বাংলাদেশ আওয়ামী লীগ বা শেখ মুজিবের দল থেকে বিদেশি কূটনীতিকরা, বিদেশি পরাশক্তিরা তারা অনেক কিছু দাবি করে কিন্তু আশা করে কিন্তু পায় না। একটা মাত্র কারণ আছে, এই দলটার নারীর টান হচ্ছে জনমানুষের মধ্যে পুঁততে আছে। অপর রাষ্ট্রের রাজনৈতিক দলগুলোকেও পশ্চিম পাকিস্তানের মধ্যে নিহিত রয়েছে, অথবা সেই পাকিস্তানি মিলিটারি ধ্যান ধারণার ডিক্টেটরদের তত্ত্বাবধানে জন্ম হওয়ার কারণে আজকে দেখেন যে একটা নির্বাচিত সরকারও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে চুক্তিটা সেটাকে মানে। আজকে বিশ্বের যুদ্ধ হলে যে জায়গাগুলোতে আগে আঘাত আনে অন্য রাষ্ট্র, সেইগুলো আছে বন্দরগুলো। আজকে দেখেন বাংলাদেশের 2টো বন্দর আছে, তার একটাই হচ্ছে আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ বন্দর, সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দর। যদিও নিজস্ব জায়গায় সে জাহাজগুলো করতে পারে না, আজকে সেটি আমেরিকার বলায়। আর একটা ছিল মংলা আধুনিক করে একটু দ্বিতীয় আন্তর্জাতিক মানের একটা স্টেশন করার চেষ্টা, সেটাও আজকে চীনের হাতে আমরা তুলে দিলাম। এই সরকার বা তাদের কাছে দাবি করলো, সেটাকে তারা কিন্তু মেনে নিল। এই জায়গাটাই অনেকে প্রশ্ন করে যে পিছনে কারণটা কি। জামাত ইসলামের বিরোধিতা করলো না, আজকে জামাত ইসলাম আমেরিকাকে বলতেছে আমাদের পরীক্ষিত বন্ধু। আচ্ছা বলেন তো, আমেরিকা কি কারণে আমাদের পরীক্ষিত বন্ধু? এই প্রশ্নটা আমাদের করা দরকার না? আজকে কোনো রাষ্ট্রবিজ্ঞানী কি বলতে পারবেন যে আমাদের 3টা রাষ্ট্রের অর্গান, একটা হলো সংসদ, জাতীয় সংসদ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আন্তর্জাতিক রীতিনীতি অনুসারে সেই দেশের কূটনীতিক যেখানে যাবে, যেখানে তার পতাকা উড়বে, সেইটাই সে আমেরিকা। আজকে জাতীয় সংসদের যে প্লাজায়, উত্তর প্লাজায় তারা 250তম যে দিবসটি পালন করলো স্বাধীনতা, এটা কি করা যায়? করতে পারে? আমরা বাংলাদেশের জনগণরা পৃথিবীর দরিদ্রতম রাষ্ট্রের রাষ্ট্রীয় ভবনে যে জাতীয় পতাকা উড়াতে পারবো আমাদের দিবস উপলক্ষে? আমাদেরকে উড়াতে হবে আমাদের দূতাবাসে, তদ্রূপ তাদেরও উড়াতে হবে তাদের দূতাবাসে। এইটি আসবে আইন। তাহলে এই কাজটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের, আমরা বললে খারাপ শোনা যায়, সেই ডলার খাওয়েও একজন সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষক
মিডিয়া ব্যক্তিত্ব যেই বলেন এর বিরুদ্ধে কিন্তু একটি কথাও বললো না। তার মানে কি আনকন্ডিশনাল এটা চলে যাবে? সকলের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা নারীর টানকে বিচার বিশ্লেষণ করবেন, আপনারা উপলব্ধি করবার চেষ্টা করবেন যে কেন শেখ মুজিবকে পরাশক্তিগুলো পছন্দ করে, আওয়ামী লীগকে কেন অন্যরা দাবিয়ে রাখতে পারে না। অনেক অপপ্রচার হয়েছে, একে রাষ্ট্র দিয়েছে, তাকে রাষ্ট্র দিয়েছে। তাই এত কিছু দেওয়ার পরে চীন কেন শেখ হাসিনা বা আওয়ামী লীগের সরকারকে ভালোবাসতে পারলো না? যে ভারতের কাছে সব দিয়ে দিল, সেই ভারতে কিন্তু শেখ হাসিনাকে বন্ধু, অ্যাবসুলুটলি বন্ধু হিসেবে মানে না। মানলে কি রাষ্ট্র ক্ষমতাতে এইভাবে চলে যেত? আজকে তাদেরকে বলা হয় গোপন চুক্তি করেছে, একটা গোপন চুক্তিও কিন্তু সামনে আনতে পারে নাই, বাতিল করতে পারে নাই। অনেকে মিথ্যাচার করে। চুক্তি আর একটা চুক্তির পরিপ্রেক্ষিতে আলোচনা, দুটো জিনিস কিন্তু এক না। যাই হোক, সকলে ভালো থাকবেন। আমি সকলের কাছে আহ্বান করব যে যায় না আপনি যায় না, কিন্তু যারা সত্যিকার অর্থে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে পৃথিবীর মানচিত্রে টিকিয়ে রেখে নিজেদের আত্মপরিচয় খুঁজতে চায়, তাদেরকে উচিত, সেটা সরকারের বিপক্ষে যে যেখানে থাকুক, তাদের উচিত সত্যকে অনুধাবন করে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদের কাছে পেশার গ্রুপ হিসেবেও হলেও কথা বলা, যাতে তোমরা একটি দায়িত্ব পালন। সকলে ভালো থাকবে। খুদা হাফেজ।